নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি জবাব চায় বাংলা। বিধানসভার বাইরে আকছার বাক্যবান, এবার সেই ঠোকাঠুকি বিধানসভা চত্বরেও। রাজ্যপালকে কি কি বলে আক্রমণ করা যায় সেটা ইতিমধ্যেই নানান সময় আমরা রাজ্যপাল রাজ্য সংঘাতে দেখেছি। 1-1.5 বছরে শুনে নিয়েছেন বাংলার মানুষ, একাধিকবার পাল্টা দিয়েছেন রাজ্যপালও। ক্ষুরোধার আক্রমণ যেন বঙ্গ রাজনীতির একটা অঙ্গ হয়ে গিয়েছে। রাজ্যপাল বা রাজ্যপাল স্পিকার সংঘাত এতদিনে এই প্রবাদের সঙ্গে পরিচিত হয়ে গেছেন বাংলার সকলেই। কখনো উপাচার্য ইস্যু, কখনো শপথ গ্রহণ ইস্যু, কখনো ভাষণে কাটছাট ইস্যু বা অন্য কিছু। বারবার রাজ্যপালের নজিরবিহীন সংঘাত হয়েছে। স্পিকারের সঙ্গে প্রায় সম্মুখ সমরে এমন লড়াইয়ের নজির ভারতের কোনো অঙ্গরাজ্য দেখেছে কিনা জানা নেই। কর্মসংস্থান, শিল্প বাণিজ্য সম্মেলন, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন রাজ্যপালও। উত্তর এসেছে কিনা পরের বিষয়, কিন্তু আক্রমণ এসেছে বারবার। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে তলব করলেও রাজভবনে তারা গড় হাজির থেকেছেন একাধিকবার। সংবিধানকে সামনে রেখে সাংবিধানিক প্রধানের ওপর এমন নজিরবিহীন আক্রমণে আদৌ রাজনৈতিক ফায়দা আসবে কি? প্রশ্ন রাজনৈতিক মহলে। সাংবিধানিক প্রধানকে পদ্মপাল আখ্যা দিলেও কি ভোট বাক্সে প্রভাব পড়বে? আর রাজ্যপাল পদ নিয়ে আজ নয়, বহু বছর আগে থেকেই আপত্তি জানিয়ে আসছে এ রাজ্যের শাসক দল। এই পদের প্রয়োজন আছে কি প্রয়োজন নেই তা নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিবেট করা যায়, কিন্তু রাজ্যপালকে কি রাজনীতির মুখ হিসেবে তুলে ধরা যায়? বারবার রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই রাজ্যে। আজ নয়া নজির, রাজ্যপাল স্পিকার সংঘাত, বাগযুদ্ধ। কোথায়? বিধানসভায়। সংবিধান প্রণেতার সামনেই বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করার পর বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন রাজ্যপাল এবং স্পিকার। নয়া নজির বাংলায়। এ নিয়ে ডিবেট করব, শুরুতে একটা বিশেষ প্রতিবেদন। বিধানসভায় দাঁড়িয়ে অধ্যক্ষের বিরুদ্ধে একরাশ অভিযোগ আনলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে সংবিধান প্রণেতার সামনেই সাংবিধানিক প্রধান একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে এক হাত নেন। এর উত্তরে পাল্টা রাজ্যপালকে আক্রমণ শানালেন স্পিকারও। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, উনি ওনার মতো কাজকর্ম করবেন, আমি আমার মতো কাজ করব। পশ্চিমবঙ্গ বিধানসভা উনি একমাত্র রাজ্যপাল নন, এর আগে অনেক রাজ্যপাল এসছেন, তাদের সঙ্গে আমরা অনেকেই কাজকর্ম করেছি, সেখানে কোনোদিন বিরোধ হয়নি বা এই ধরনের মন্তব্য কোনো রাজ্যপাল করেননি এবং অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে বিধানসভা এবং আমাদের রাজ্যপালের সঙ্গে আমরা এতদিন কাজকর্ম করেছি। আমি অবাক হয়ে যাচ্ছি, উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। উনি কার মুখপাত্র হয়ে কথা বলছেন এখানে সেটাও বোঝা গেল না। রাজ্যপাল বনাম স্পিকার, হাওড়া বিল প্রসঙ্গ। I have asked them, I have raised issues, they are unable to reply so far. No file is pending with me. উনি বাংলা বোঝেন, বাংলায় কথা বললে উত্তর উনি দেন, অথচ যখন বিল পাঠাবো ওনার এখন অনেক লোক রয়েছে যারা তর্জমা করে বলতে পারেন, উনি সেটা চান না। লোকায়ুক্ত নিয়োগ প্রসঙ্গ। There may be misinformation. No Lokayukt file is pending with me. I have asked questions. No information commissioner's file is pending with me. উনি চান যত বেশি করে ডিলে করা যায় এবং যত দেরি করে এই বিলগুলোকে সম্বন্ধে আটকে রাখা যায়, সেটাই ওনার। সৌজন্য প্রসঙ্গ। Speaker here has accused the governor day in and day out the bills are pending with me. Here is a speaker who has ridiculed himself. আমি অবাক হয়ে গেলাম যে এখানে এসে তিনি বি.আর. আম্বেদকরের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, সেই সঙ্গে সঙ্গে বিধানসভা সংক্রান্ত অনেক সমালোচনামূলক কথাবার্তা এখানে বলে গেছেন। এটা অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ বলেই আমি মনে করি। স্পিকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়। ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন স্পিকার। তার আগে বিধানসভায় তার বক্তৃতা সম্প্রচার করতে দেওয়া নিয়ে সংঘাত হয়েছিল রাজ্যপাল স্পিকারের। রাজ্যপালের বাজেট বক্তৃতা সম্প্রচার করতে চেয়ে স্পিকারকে চিঠি দিয়েছিল রাজভবন। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন স্পিকার। আবার পরপর দুবার সর্বভারতীয় স্পিকারদের সম্মেলনে রাজ্যপালের বিরুদ্ধে লোকসভায় স্পিকারের কাছে নালিশ করেছিলেন তিনি। বেশ কয়েকবার পত্রযুদ্ধ চলেছিল দুজনের। আবার স্পিকার হিসেবে মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করাতে দেননি রাজ্যপাল। একটা জিনিস লক্ষ্য করবার মতো যে স্পিকার বলেছেন রাজ্যের সমালোচনা, স্পিকার বলেছেন অসৌজন্যমূলক আচরণ, কিন্তু স্পিকার তো এমন কথা বলতে পারেননি যে রাজ্যপাল যেটা বলছে সেটা অন্যায়, সেটা মিথ্যে, এমন কথা তো স্পিকার বলতে পারেন। এ নিয়ে চরমে রাজনৈতিক চর্চা।
অধ্যক্ষ কি বলেছেন রাজ্যপালকে অথবা রাজ্যপাল কি বলেছেন অধ্যক্ষকে এসব যদি প্রকাশ্য বাজারে আলোচনা হয় তাহলে দুজনেই ক্ষমতার যা দেশ থেকে লম্বা চওড়া কথা বলছেন সেগুলো বন্ধ করে রাস্তায় গিয়ে বসুন। এটা হতে পারে না যে বিধানসভা এবং রাজ্যপাল তার দুইয়ের মধ্যে তর্ক চলবে এবং ইনিও বলবেন উনিও বলবেন, এটা হতে পারে না। এটাকে মহামান্য রাজ্যপাল বনাম সম্মানীয় অধ্যক্ষের কোনো বিতর্ক সভা বলবো না, আর বিষোদ্গার শব্দটা সম্পর্কেও আমি একমত নই। আজকে যে বক্তব্য আমি তার তীব্র নিন্দা করব। ডক্টর আম্বেদকরের ছবিতে মালা দিয়ে তার দলিতদের অধিকার সম্বন্ধে বলা উচিত ছিল, ওর ব্যক্তিগত ক্ষোভ রাজ্য সরকার সম্বন্ধে সেটা তিনি উগরে দিয়েছেন। এইরকমভাবে কথা বলে রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন। রাজ্যপাল সংঘাত এ রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে স্পিকারকে আক্রমণ ও তার পাল্টা রাজ্যপালকে স্পিকারের আক্রমণ প্রায় নজিরবিহীন। এমন ঘটনা অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল। রিপাবলিক বাংলা। এ নিয়ে আজ ডিবেট করব জবাব চাই বাংলা ডিবেট টেবিলে। আমার সঙ্গে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্র, আমার সঙ্গে অনলাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজস্বী লাহিড়ী, অধ্যাপক কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন কিছুক্ষণের মধ্যে বিবেকানন্দ মুখার্জি, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। সকলকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব রাজস্বীর কাছে। আমরা আজ যে ছবি দেখলাম রাজস্বী, সেটা সমস্ত নজিরকে ছাপিয়ে গেল। বাক্যবান আমরা দেখেছি বিধানসভার বাইরে। এবার যে ছবি, স্পিকার এবং রাজ্যপাল দুজনের বাঘ যুদ্ধ কার্যত, এবং সেখানে বাঘ যুদ্ধ থেকে অনেক বেশি দাঁড়ালো নজিরবিহীন একটা জায়গায়। আমার প্রশ্ন, স্পিকার বা রাজ্যপাল বারবার যে বিতর্কে জড়িয়েছেন, সেখানে তারা কি তাদের পদের বিষয়টি মাথায় রেখে এই বাক্যবান বা বাগযুদ্ধে জড়াচ্ছেন, নাকি কোনো ব্যক্তিগত ইগো সামনে চলে আসছে? এটাকে কি ইগোর লড়াই বলা চলে? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি যে জায়গাটাতে ভুল হচ্ছে সেই জায়গাটাকে ধরিয়ে দিচ্ছেন। তো এখানটাতে দাঁড়িয়ে তিনি চোখে আঙুল দিয়ে যে ধরিয়ে দিচ্ছেন, এখানে আপত্তিটা কোথায় হচ্ছে? আমরা তো কোথাও বলছি না যে গোপাল কৃষ্ণ গান্ধী তৃণমূলের রাজ্যপাল ছিলেন। এ কথা কি বলা হয়েছে? বা এই কথা তো অতীতেও কখনো কেউই বলেন। তো তাহলে আজকে হঠাৎ করে মানে রাজ্যপাল কার মুখপাত্র ইত্যাদি। এবং একটু আগে আপনাদের চ্যানেলে শুনলাম প্রফেসর সৌগত রায় বলছেন আজকের দিনে দলিতের ব্যাপারে বলা উচিত ছিল। তো ডক্টর বি.আর. আম্বেদকরের মাই থটস অন পাকিস্তান পড়ে নিয়ে কথাগুলো বলছেন। তো আজকালকার দিনে আজকে যারা কথাবার্তা বলতে এসেছে তারা কি আদৌ আমার এখানে একটা প্রশ্ন আছে, আমার রাজস্বী এখানে একটা প্রশ্ন আছে। রাজ্যপাল তো অবশ্যই ধরিয়ে দেবেন, রাজ্যপাল ধরিয়ে দেওয়ার বিষয়টি বারবার সামনে এসেছে, বিভিন্ন টুইট সামনে এসেছে। একটি টুইটের উল্লেখ করতে চাইব, সে প্রশ্নের সঙ্গে জড়িত যেহেতু। 18ই অক্টোবর 2020 তিনি টুইট করছেন, পার্টিকুলারলি তিনি মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে তিনি টুইট করছেন, ট্যাগ করে টুইট করছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিণতির অবস্থা অবনতি হয়েছে। তো রাজ্যপাল তো শুধু ধরিয়ে দেওয়ার জায়গায় নেই রাজস্বী, রাজ্যপাল তো এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জায়গায় আছেন। আমরা কোনো ব্যবস্থা কেন দেখতে পাই না? আমরা শুধুমাত্র তার বক্তব্য কেন শুনতে পাই এই বিষয়গুলোতে? শুধু ধরিয়ে দেওয়া কেন হয়? রাজ্যপাল বারংবার যদি ভাবে ধরিয়ে না দেন, ব্যবস্থা নেওয়ার কি ব্যাপার আছে সেটা রাজ্যপালই বলতে পারবেন সেখানে। কারণ আমি রাজ্যপালের মুখপাত্র তো নই। আমি এটাই বলতে পারি এখানে দাঁড়িয়ে যে আজকে রাজ্যপাল যে কাজটা করছেন সেটা শুধুমাত্র ধরিয়ে দিচ্ছেন তিনি সেখানে। তিনি আজকে দাঁড়িয়ে যারা আছেন, বিধানসভার স্পিকার তিনি প্রকাশ্যে বলুক যে রাজ্যপাল যেটা করেছেন সেটা অসাংবিধানিক বা সেটা সংবিধানে তিনি করতে পারেন না, এরকম একটি ব্যক্তি, একজন আইনজ্ঞ মানুষ কেউ বলুক এখানে উঠে দাঁড়িয়ে। বেশ, আমি কৃষাণুর কাছে যাব। কৃষাণু, রাজ্যপাল সংবিধানের নিজের এখতিয়ারের বাইরে কথা বলছেন, রাজ্যপাল যে কথাগুলো বলছেন তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কিন্তু এই কথাগুলো সামনে এলেও রাজ্যপাল যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নগুলো কি অযৌক্তিক? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না আপনাদের কাছে।
বিষয় হলো রাজ্যপাল কি বলেছেন আজকে, সেটা নিয়ে জানলে আরো ভালো হয়। অনেক বিষয় বলেছেন। উনি তো আপনাদেরকেও আক্রমণ করেছেন। উনি বলেছেন আপনারা নির্বাচনের পরের পশ্চিমবাংলার অবস্থান নাকি ঠিকমতো তুলে ধরতে পারেননি। তো আপনারা জবাব দিন, আপনারা কি পেরেছেন না পারেন? আমরা জবাব দেওয়ার জায়গায় নেই। না অবভিয়াসলি প্রশ্ন সংবাদ মাধ্যমকে করেছেন উনি সরাসরি। আপনারা বলুন যে আপনারা কি আপনাদের কাজটা সঠিকভাবে অনেস্টির সাথে করেছেন না সেটা মানুষ করেননি। বিচার করবেন, তো কৃষাণু। নিশ্চয়ই আমি তো বলবো যে উনি তো সবাইকে, উনি রাজ্যের আমলাদের, রাজ্যের কর্মচারীদের বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উনি কোথাও উঠে দাঁড়াবার কথা বলছেন। উনি মুখ্যমন্ত্রীর যে রিট, রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কে মান্যতা মানে তাকে মানার কথা অস্বীকার করছেন রাজ্য কর্মচারীদের, রাজ্যের আমলাদের। এটা ভয়ঙ্কর কথা, একটা অ্যানার্কির কথা উনি বলছেন। উনি তো একটা সিভিল আনরেস্টের জায়গায় রাজ্য প্রশাসনকে নিয়ে যাওয়ার কথা বলছেন। উনি আরও বলছেন যে উনি নাকি গণতন্ত্র এবং রাজ্যের মানুষের প্রতি দায়বদ্ধ, সেটা মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী নাকি উনার কাছে আনসারেবল। মুখ্যমন্ত্রী উনার কাছে কখন দায়বদ্ধ হচ্ছে? রাজশ্রী তোমাকে আটকায়নি, রাজশ্রী তোমাকে আটকায়নি, রাজশ্রী শালীনতা রাখো, রাজশ্রী তোমাকে আটকায়নি। অনেক অবান্তর বলেছে, তাই চুপচাপ শুনেছি। এইগুলোকে এই অভদ্রতাগুলোকে আটকান, এটা আটকান। রাজস্বী, আসবো আপনার কাছে। কৃষাণু, এইসব অসভ্য লোকেদের কেন প্যানেলে থাকলে ঠিক কথা না, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। না, আরে আমি তো বলছি, আমি তো কাউকে আটকাই না। এরকম হট করে আটকাবার মানে কি আপনি বলুন। আমার বিষয় হচ্ছে রাজ্যপাল তো এটাও বলেছেন যে নাকি মুখ্যমন্ত্রী উনার কাছে দায়বদ্ধ। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যপালের কাছে কিন্তু মানুষের কাছে দায়বদ্ধ। এই দেখুন এইভাবে ডিস্টার্ব আপনারা যদি অ্যালাউ করেন তাহলে আমরা বলতে পারবো না। এইভাবে একজন যদি বলে রাজ্যপালের মুখপাত্র বিজেপি এবং রাজ্যপাল যে বিজেপির লোক, এটা বিজেপির প্রতিনিধি এখানে বারবার নিজের আচরণে প্রমাণ করছে। আমাদের আলাদা করে বলার দরকার নেই। আমরা যেটা এখন এতদিন ধরে অভিযোগ করছি, আজকে আপনার শোতে প্রথমে রাজ্যপাল আপনাদের গালমন্দ করলেন, আপনাদের অভিসন্ধি নিয়ে প্রশ্ন করলেন, আর আজকে বিজেপির প্রতিনিধি এখানে এসে যেইভাবে আমাকে আটকাবার চেষ্টা করলেন বারংবার, তাতে মানে এটা প্রমাণ হয়ে গেল যে রাজ্যপাল কার লোক এবং বিজেপি রাজ্যপালের হয়ে এখানে প্রবক্তার কাজ করছে, মুখপাত্র কাজ করছে। রাজস্বী, রাজ্যপাল মিথ্যে কথা বলেছে, রাজ্যপাল ভুল কথা বলেছে, অসাংবিধানিক কথা বলেছে, বেআইনি কথা বলেছে। আপনি এটা বলে দিন, আপনি বলুন এটা যে আপনাদের তরফ থেকে এটা যে কথাগুলো বলেছেন, যে অভিযোগগুলো উঠেছে, পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ উঠেছে, এগুলো হয়নি, এগুলো সব মিথ্যে, সবটা সাজানো ঘটনা, ম্যানমেড, বন্যার মতন কালেকটিভলি সিলেক্টেড ইনসিডেন্ট হয়েছে, বলে দিন এগুলো কথা। কৃষাণু, এই রাজ্যপাল যখন আমফানের পর যখন রাজ্য সরকার ক্ষতির যা লিস্ট দেওয়া হয়, তখন রাজ্যপাল সেই লিস্টে এবং সেই রাশিটার প্রতি সন্দেহ ব্যক্ত করেন এবং বলেন যে এই রাশিটা নাকি এক্সাজারেটেড। তারপরে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল আসেন এবং তারা প্রত্যেকটি মন্ত্রকের প্রতিনিধি এখানে এসে তারা জায়গায় গিয়ে, জেলায় গিয়ে, দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন জেলায় গিয়ে তারা খতিয়ে দেখেন এবং যে রাশিটা তারা করেন, রাজ্য সরকার 1 লক্ষ কোটি টাকার রাশি বলেছিল এবং কেন্দ্রীয় যে প্রতিনিধি দল তারাও 1 লক্ষ কোটি টাকার রাশি বলেছেন। আজ থেকে ওই টাকার 1000 কোটি টাকা বাদে আমরা এখনো 99 কোটি টাকা, 99,000 কোটি টাকা আমরা পাইনি। তো রাজ্যপাল এটা দেখে পদক্ষেপ নিয়েছেন। এর থেকে তো পরিষ্কার যে রাজ্যপাল শুধুমাত্র একতরফা কাজ করেন। শুভেন্দু বাবু এবং বিজেপির লোকেরা যা পরামর্শ দেন, এবং এখন যেহেতু বিজেপি, রাজ্য বিজেপির টালমাটাল অবস্থা এবং সেটা কোথাও ওনাকে মানসিকভাবে এফেক্ট করেছে, তার জন্য রাজ্য বিজেপির অবস্থা যেরকম এখানে বিজেপির প্রতিনিধিকে দেখছি, ওখানে আমরা রাজভবনে এবং আজকে বিধানসভা চত্বরেও রাজ্যপালের ঠিক একই অবস্থান ছিল যে তারা কথা বলতে দেবে না, তারা একতরফা কথা বলবেন। তাদেরকে প্রশ্ন করা হলে, আজকে যখন আমরা হাওয়ালা ডায়েরি প্রশ্ন করেছিলাম তার উত্তর কিন্তু এতগুলো মাস হয়ে গেছে, এতগুলো দিন পেরিয়ে গেল, তার উত্তরটা পাইনি। কিন্তু তিনি কালকে প্রশ্ন করেছেন, আজকে উত্তর। আজকে দেখেছিলাম এই স্পিকারকে কিভাবে
হ্যাটা করে ডেপুটি স্পিকারকে উনি চিঠি লিখেছিলেন যখন উনি ওথ টেকিং, যখন বাই ইলেকশনের যে ওথ টেকিং সেরিমনি হয়েছিল সেখানে উনি নির্দেশটা ডেপুটি স্পিকারকে পাঠিয়েছিলেন, স্পিকারকে পাঠাননি। তো উনি অনেক বেআইনি কাজ করেছেন, উনি অনেক প্রথা ভাঙার কাজ করেছেন। আর এর জবাব 2024-এর পর যখন দিল্লিতে আর বিজেপি সরকার থাকবে না, তখন রাজ্যগুলিতে কিন্তু বিজেপি সরকারকে এর জবাবগুলো দিতে হবে। সরকার চলছে পশ্চিমবঙ্গের মধ্যে, নিজেদেরই মধ্যে, রিপাবলিক অফ কালীঘাট আর রিপাবলিক অফ কৃষাণু, রাজ্যপাল এখতিয়ারের বাইরে কথা বলছেন। রাজ্যপাল যে দাবিগুলো করছেন উপাচার্য নিয়োগে রাজ্যপালের কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না, রাজ্যপালের এই দাবি কি অনৈতিক? না, নৈতিক অনৈতিক আমি পরে আসছি, আগে বলুন যে রাজ্যপালের টোটাল অবস্থানটা, রাজনীতিটা কোথায় দেখছেন কৃষাণু? টোটাল অবস্থানটা আপনার কন্টিনিউটি দেখুন। এর আগে যারা উপাচার্যকে রাজ্যের তরফ থেকে যে সাজেশনগুলো, যে নামগুলো দেওয়া হয়, উনি সেই লিস্টের বাইরে কোনো চতুর্থ এবং পঞ্চম লোক ঘটাতে চাইছেন বা মমতায়ন ঘটাতে চাইছেন। রাজর্ষি, আমার আপনার কাছেও একটা প্রশ্ন এই বিষয়ে, কিন্তু তার আগে রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত এবং তা যে একটা রাজনৈতিক তরজার রূপ নিয়েছে বিগত কয়েকদিন ধরে, তার কিছু অংশ দেখব এবং সেই বিষয়ে ডিবেট করব। मेरी आंखों के सामने राज्य में संविधान का लगातार अनादर हो रहा है, संवैधानिक मर्यादा से दूर हटकर शासन काम कर रहा है। We are in a very deep crisis in the state. Post-poll, retributive violence, acts of arson, loot, now have graduated to intimidation and extortion. This is very worrisome. इस विधान को आप इग्नोर नहीं कर सकते। एक प्रशासनिक आदेश जिसके न सिर है न उसके कोई पैर है, न कोई विधि का आधार है। आश्चर्य की बात यह है कि मुख्यमंत्री को इस प्रकार के आदेश की जानकारी पहचान 18 महीने तक नहीं हुई। वो तब हुई उनसे पहचान जब मैंने जनता के आंखों पहुंचने की कोशिश की। বিধানসভায় বাকযুদ্ধ এবং সেটা নজিরবিহীন। আমার সঙ্গে বিধায়ক রয়েছেন সুশান্ত ঘোষ, তার কাছে প্রশ্ন। সুশান্ত বাবু, শাসক দল চাইছে রাজ্যপাল পদটি যেন আর প্রয়োজন নেই রাজ্যপাল পদের, কিন্তু সেই রাজ্যপালের আসনে যদি অন্য কেউ বসেন তাহলে রাজ্যপালের পদের কি প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া যাবে, যেখানে এই রাজ্যপাল প্রশ্ন করছেন বলেই কি প্রয়োজনীয়তা নেই বলে মনে হচ্ছে? প্রথমে সকলকে ধন্যবাদ জানাই। যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমরা তৎকালীন সময়ে বিগত দিনে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল না, ওই সময় সিপিএম ক্ষমতায় ছিল, তখন আমরা মুখ্যমন্ত্রী তখন মমতা ব্যানার্জিকে আমরা বিরোধী দলনেত্রী হিসাবে দেখেছি। কিন্তু তৎকালীন সময়ে আমরা দেখেছি গোপাল কৃষ্ণ গান্ধী, উনি যখন রাজ্যপাল ছিলেন, মমতা ব্যানার্জি বারে বারে রাজ্যপালের কাছে ছুটে যেতেন। কেন ছুটে যেতেন না? সিপিএম অত্যাচার করছে, সিপিএম গণতন্ত্র মানছে না, এখানে গণতান্ত্রিকভাবে কোনো কাজ হচ্ছে না, সমস্ত অভিযোগ উনি তৎকালীন সময়ে রাজ্যপালের কাছে গিয়েই করতেন। আর তখন সিপিএম এর নেতাদের মুখে আমরা ওই কথাটাই শুনতাম, বর্তমান যে শাসক, এখন যারা তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে, মমতা ব্যানার্জির সাথে যে সংঘাতটা ঘটছে, সেটাও তৎকালীন সময়ে সিপিএম এর আমলেও আমরা দেখেছি। কিন্তু এটা আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে সত্যি আজকে গণতন্ত্র বিপন্ন। পোস্টপল ভায়োলেন্স যা হয়েছে, সাধারণ মানুষের উপরে নির্বাচন পরবর্তী যেভাবে হিংসা নেমে এসছে, সেটা তো একটা প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই নেওয়া প্রয়োজন আছে। কারণ আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যেটা ঘটে চলেছে, এখনো চলছে, যারা আপনার সরকারি অফিসার রয়েছে, যে আমলাতন্ত্রটা সত্যি বাস্তবে কিন্তু এটাই আছে। আমরা যারা বিরোধী দলের বিধায়ক আছি, আমাদেরকে কোনো সরকারি মিটিংয়ে ডাকা হয় না। আপনারা বুঝতে পারছেন, আমার এখানে এত বন্যা হয়েছে, আমার নিজস্ব বিধানসভায় এত বন্যা হয়েছে, এত বন্যার পর এত প্রশাসনিক মিটিং হয়েছে, সেখানে বিরোধী দলের বিধায়ক বলে তাকে ডাকা হবে না, বিরোধী দলের বিধায়ক বলে তার অধিকার খর্ব করা হবে। কেন এই সিস্টেমটা কেন হবে? যদি
বর্তমান শাসক দল সত্যি তাদের প্রতি, আইনের প্রতি তাদের উপর তাদের ভরসা থাকে, সংবিধানের উপরে ভরসা থাকে, তাহলে কখনোই এই ধরনের কাজ করা আমার মনে হয় না যে ঠিক হচ্ছে। এটার অবশ্যই রাজ্যপাল যে কথাটা বলেছে সেটা নিয়ে আমাদের যেটা ভাবনা আছে যে উনি সঠিক কথাই বলেছেন, আর উনি সঠিক জিনিসটাই তুলে ধরেছেন, যার জন্য তৃণমূল কংগ্রেসের গাত্র জ্বালা হচ্ছে। এখানে কিন্তু দুটো দিকই আছে। আমি সায়নের কাছে বিষয় যাব। সায়ন, রাজ্যপাল নানান সময় বিতর্কে জড়ানো এবং স্পিকার নানান সময় বিতর্কে জড়ানো, এই দুজনের যে বাকযুদ্ধ, সেখানে দুজনেই কি কোথাও না কোথাও একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছেন। এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্কও তৈরি হয়েছে যে কোথাও না কোথাও কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দুজনেই কি ঊর্ধ্বে যেতে পারছেন, দলের ঊর্ধ্বে যেতে পারছেন, দলীয় মতামতের ঊর্ধ্বে যেতে পারছেন? প্রথম কথা হচ্ছে মীনাক্ষী, দুটো বিষয়। প্রথমত আমি আপনাদের এই শোতে আমি কিছু কন্টেন্ট অ্যাড করতে চাই, যে কন্টেন্টের বেসিস আজকে আপনারা এই আলোচনা করছেন। দ্বিতীয়ত আমি প্রিটি মাচ শিওর আমি সেই কন্টেন্ট গুলো পড়বার পরে বিধানসভায় যদি ব্যক্তি সায়ন ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তাতে আমি খুব একটা বেশি অবাক হব না। এবারে কাম টু ভেরি ফার্স্ট পয়েন্ট, দেখুন আন্ডার আর্টিকেল 153 গভর্নর এবং 178 স্পিকার তাদেরকে অ্যাপয়েন্ট করা এবং তার পরবর্তী সময় বিভিন্ন পাওয়ার ফাংশন আমরা সবকিছু এত অব্দি আমরা জানি। আমি খালি ক্যাটেগরিক্যালি যে কথাগুলো আপনাদের এখানে আনতে চাই, দেখুন গভর্নর হোক বা স্পিকার হোক, তারা আসলে দলীয় স্বার্থ, তাদের যে দলীয় বিষয় তার উপরে কেউই উঠতে পারছেন না। আমি আপনাকে দুটো ইনসিডেন্ট বলছি। মনীশ শুক্লা বিজেপি নেতা, প্রথমে তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে বিজেপি নেতা, তিনি যখন খুন হলেন, রাজ্যপাল নিজে টুইট করে বললেন মনীশ শুক্লার ডেড বডিকে রাজভবনে নিয়ে যাওয়া হবে। অথচ অদ্ভুতভাবে মহিদুল ইসলাম মিত্রে 15ই ফেব্রুয়ারি 2021 সালে কলকাতার রাজপথে যখন খুন হয়ে গেল মমতা ব্যানার্জির পুলিশের দ্বারা, এই রাজ্যপালের কাছ থেকে না আপনি কোনো টুইট পেয়েছেন, না আমরা কোনো প্রেস বাইট পেয়েছি। এখানেই আসে স্পিকারের কথা। আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো এটাকে একটুখানি যদি আপনারা দেখাতে পারেন। দেখুন এখানে লেখা রয়েছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটা। এই চিঠিটা দিয়েছিলেন সুদন চক্রবর্তী। আজকে আমি এই কারণেই দেখাচ্ছি এই বিষয়টা, অধ্যক্ষ এবং রাজ্যপাল তাদের কনফিডেন্সিয়াল সবকিছু ছেড়ে দিয়ে তারা যদি রাস্তায় ঝগড়া করতে পারেন, তাহলে আমিও কিছু পেপার এখানে দেখাতে পারি। আর এইখানটা আপনি দেখুন, আমি ব্র্যাকেট করে রেখেছি যেখানে লেখা রয়েছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। গোটা বিষয়টার উৎপত্তি কোথা থেকে? দলত্যাগ বিরোধী আইনে বামফ্রন্টের একজনকে কিনে নেয় তৃণমূল কংগ্রেস। সুদন চক্রবর্তী একটি পিটিশন ফাইল করেছিলেন স্পিকারের কাছে। সেই পিটিশনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে, সেই পিটিশনে 23টা হিয়ারিং হওয়ার পরেও তার আজ অব্দি কোন রকমের কোনো বিচার আমরা দেখতে পাইনি। সুজন চক্রবর্তী যখন লিখেছিলেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, স্পিকার উত্তর দিয়েছিলেন জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। এই হচ্ছে আমাদের স্পিকারের অবস্থা। আমরা ভুলে যাই কি করে এই স্পিকারের সামনে দেবলীনা হেমব্রমকে বিধানসভার অভ্যন্তরে মারধর করা হয়েছিল। এই স্পিকার একটা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিন্তু অদ্ভুতভাবে মীনাক্ষী, যে বিষয়টাতে আমি নজর দিতে চাই, দেখুন রাজ্যপালের কাছে প্রচুর পাওয়ার দেয়া আছে, যদিও বা রেস্ট্রিক্টেড, বাট অনেক পাওয়ার দেয়া আছে। উনি যেগুলো বলেন, উনি আসলে হাওয়া গরম করবার জন্য বলেন, উনি আসলে বাজার গরম করবার জন্য বলেন, উনি আসলে বিজেপির নেতাদের হয়ে কথাটা বলেন। কেন আমি এই কথা আপনাকে বলছি? এই কথা বলছি তার কারণ আন্ডার আর্টিকেল 356 গভর্নর যদি কোনো রিপোর্ট পাঠায় প্রেসিডেন্টের কাছে, উনি যা কথা বলছে যে রাজ্যের বুকে রুল অফ ল নয়, রাজ্যের বুকে শাসকের আইন চলছে, তাহলে 48 ঘন্টার মধ্যে গোটা বাংলার রাজনীতির পট পরিবর্তন হয়ে যেতে পারে, যদিও বা আমরা তার বিরুদ্ধে। কিন্তু আপনি আজ অব্দি রাজ্যপালকে এরকম কিছু করতে দেখেছেন? আপনি দেখেননি। আপনি তাকে টুইট করতে দেখেন। এবার আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। রাজ্যপাল অ্যাডভোকেট জেনারেলকে ডেকেছেন, সেটাও উনি টুইট করেছেন। পরবর্তীকালে আমরা যখন আদালতের সামনে এই বিষয়টাকে তুলে আনি একটি মামলার মধ্যে, অ্যাডভোকেট জেনারেল নিজে বিব্রত বোধ করেন, এইটা কোর্টের সামনে আসে এবং কোর্ট তিনি সম্মতি প্রকাশ করেন চিফ জাস্টিস যে এগুলো রেলিভেন্ট কিভাবে। একটা সরকারি দুটো সাংবিধানিক পদ, তাদের মধ্যে কোনো কনফিডেন্সিয়াল জায়গা থাকবে না। আমি লাস্ট একটা জায়গাতে এখানে আসছি, এখানে অনেক রকমের কনফিউশন তৈরি হচ্ছে দ্যাট হু ইজ সুপ্রিম। 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978
প্রেসিডেন্টের পাওয়ারকে বেঁধে দিয়েছে। আপনি গভর্নর তো ছেড়েই দিন, সেখানে বলা রয়েছে ক্যাবিনেট অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার যদি কিছু বলে খুব বেশি হলে প্রেসিডেন্ট বা গভর্নর সেটাকে রিকনসিডার করবার জন্য বলতে পারেন। যদি আবার সেই একই জিনিস তার কাছে যায় তিনি সেটা মেনে নিতে বাধ্য। পরিশেষে একটাই কথা কৃষাণুদা, আপনি এখন তৃণমূল কংগ্রেস তখন বিজেপি, আপনি আজকে বলছেন ডেপুটি স্পিকারের কাছে বলেছে বলে স্পিকারের মর্যাদাহানি হয়েছে। একবারের জন্য ভাবুন, যাদেরকে আজকে আপনি দেখছেন ওই বিধানসভার মধ্যে তারা গিয়ে বিধানসভা ভাঙচুর করেছিলেন, তাহলে বিধানসভার মান সম্মান আপনারা কিভাবে খুইয়েছিলেন? আর যে বিধায়ক এখানে বললেন যে বামেদের সময় বামেরা অভিযোগ করত যে রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধি, আমি খালি 10 সেকেন্ড নিচ্ছি, সেই দৃশ্য আমাদের মনে রয়েছে। মাঝখানে বসে আছেন রাজ্যপাল, একদিকে বসে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব, আরেকদিকে বসে রয়েছেন এখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পার্থ চট্টোপাধ্যায়। বার্গেনিং হচ্ছে 400 একর আর 600 একর নেই। এটাই হেলদি ডেমোক্রেসি। বিরোধিতা থাকবে, মাথা পেতে নিতে হবে, কিন্তু গভর্নর আর স্পিকার রাস্তার কোনো দুটো পথ নয় যে তারা রাস্তার মধ্যে দুটো ঝগড়া করবে। বেশ আমি আসছি আমি বিবেকানন্দ বাবুর কাছে যাব, তিনি রয়েছেন আমার সঙ্গে, অধ্যাপক ডক্টর বিবেকানন্দ মুখার্জি। ডক্টর বিবেকানন্দ মুখার্জি, আমার যেটা প্রশ্ন, যেটা সায়নের কিছু তথ্য এবং সেখান থেকে আরো একটা জিনিস আমি অ্যাড করতে চাইছি যে স্পিকার তার ভূমিকাও কি সমালোচনার ঊর্ধ্বে? রাজ্যপাল তার ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছে এবং একের পর এক উদাহরণ শাসক দলের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে, কিন্তু স্পিকারের ভূমিকা, দুজনের ভূমিকাই কি সমালোচনার ঊর্ধ্বে আজকের দিনে দাঁড়িয়ে? না, শুভ সন্ধ্যা। আমি যেটা বলতে চাই মূলত, যেটা ধরুন যে প্রত্যেকের জায়গায় স্ব জায়গায় যদি নিজেদের কাজগুলো করতে থাকেন তাহলে সমাজ বা কোথাও বাজে ইনফরমেশন যাওয়ার কথা নয়। এতক্ষণ ধরে যে আলোচনাটা শোনা যাচ্ছে, আলোচনাটা অনেকেই অনেক রকম ভাবে বলছেন, কিন্তু রাজ্যপাল যে জায়গা থেকে ওনার ইখতিয়ারের বাইরে গিয়ে কাজকর্ম করছেন, একটা যদি খুব প্রত্যক্ষভাবে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একসময় তখন অটল বিহারী বাজপেয়ীর নরেন্দ্র মোদীজি সম্পর্কে কথা ছিলেন যে রাজধর্ম পালন করুন। উনি রাজ্যের একটা এমন জায়গায় গিয়ে প্রতি মুহূর্তে দেখুন এই অশান্তিগুলোকে, নানা রকম বিতর্কগুলোকে এমন জায়গায় উপস্থাপিত করছেন যে একটা শান্ত জায়গাকে অশান্ত করার চেষ্টা চলছে। সেটা কেন মনে হচ্ছে অশান্ত করার চেষ্টা চলছে বিবেকানন্দ বাবু? তিনি তো টুইট করছেন এবং তিনি উদাহরণ তুলে ধরে তার মন্তব্য তিনি রাখছেন, তাহলে অশান্ত করার একটা চেষ্টা কেন মনে হচ্ছে আপনার? না, দেখুন, আপনি লক্ষ্য করে দেখুন যে রাজ্যপালের রাজভবনে দেখুন একটা দলীয় লোকদের অবাধ প্রবেশ আছে এবং সেখানে গিয়ে রাজ্যের যে কন্ডিশন, যে পরিস্থিতির মধ্যে রাজ্য চলছে, এই রাজ্যের মধ্যে কোন রকম বিশৃঙ্খলাটা যাতে না তৈরি হয় সেটাই তো রাজ্যপালের করা উচিত। কিন্তু অন্যান্য জায়গায় এমন কিছু কথাবার্তা বলছেন, এমন কিছু টুইট করছেন যাতে সত্যি এই এনভায়রনমেন্টটা নষ্ট হচ্ছে। আপনি যদি আপনার এই বক্তব্যে আসবো এবং ডিবেটে আসবো বিবেকানন্দ বাবু। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। সবথেকে বড় খবর এই মুহূর্তের, পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, পদ্মভূষণ পাচ্ছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি, পদ্মভূষণ পাচ্ছেন সুন্দর পিচাই, সত্য নাদেলা, পদ্মভূষণ পাচ্ছেন গুলাম নবী আজাদ। মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ সম্মান পাচ্ছেন। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মান। পদ্মভূষণ পাচ্ছেন সুন্দর পিচাই ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়, পদ্মভূষণ সম্মান পাচ্ছেন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মরণোত্তর পদ্ম বিভূষণ সিডিএস বিপিন রাওয়াতকে। বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছে নিউজরুম থেকে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, মীনাক্ষী, দেখো, তুমি যেমনটা বলছিলে ঠিক তাই। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই মুহূর্তে, যে বিজ্ঞপ্তি আমাদের কাছে রয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জেনারেল বিপিন রাওয়াত
সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হচ্ছে, অর্থাৎ ভারতের অসামরিক সম্মানের দ্বিতীয় অসামরিক সর্বোচ্চ সম্মান। এবং পদ্মভূষণ পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে পদ্মশ্রী সম্মান আজকে দেওয়া হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে, যিনি ইতিমধ্যেই পুরস্কার নেবেন না বলে জানিয়েছেন এবং তার ক্ষোভও তিনি গোপন করেননি। অনেক দেরিতে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, এমনটাই তার বক্তব্য থেকে স্পষ্ট। অর্থাৎ এতদিনে আমার কথা মনে পড়লো, এই বক্তব্যটি সামনে রেখেই সন্ধ্যা মুখোপাধ্যায় ঠিক করেছেন তিনি পদ্মশ্রী পুরস্কার নেবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তুমি জানো মীনাক্ষী যে এদেশে কমিউনিস্টরা যে শাসন ব্যবস্থা, দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তার বিরোধিতা করেন এবং শুধু বিরোধিতা করেন না, তারা একটি বিকল্প রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন। এবং ঠিক সেই কারণেই এই দেশের কোনো সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান বা সামরিক সম্মান তারা গ্রহণ করেন না। সামরিক সম্মানের ক্ষেত্রে প্রশ্ন ওঠে না, যেহেতু তারা সামরিক পদ ত্যাগ করার পরই, যেমন প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় বসুর মতো কেউ তারা কোনো পার্টিতে বা রাজনীতিতে যোগ দিতে পারেন। কিন্তু সিভিলিয়ান সম্মান অর্থাৎ নাগরিক সম্মান, যেগুলো পদ্মবিভূষণ, পদ্মশ্রী, আমরা যেগুলোকে এক কথায় পদ্ম সম্মান বলে থাকি, এবং সর্বোচ্চ সম্মান ভারতরত্ন, তা কিন্তু কখনোই এদেশের কোনো কমিউনিস্টরা গ্রহণ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব এসেছিল এবং তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, তার নাম যে কারণে বিবেচনা করা যায়নি। এবং জ্যোতিবাবুর সেই বিখ্যাত উক্তি, যে সাংবাদিকরা তাকে এই বিষয়টি জানিয়েছিলেন, অর্থাৎ তার সামনে এই গোটা বিষয়টি তুলে ধরেছিলেন যে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। স্বাগত আপনাকে। এই মুহূর্তে যে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, আপনার প্রতিক্রিয়া? আমি যতটুকু জানি বুদ্ধদা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন। যে সরকার দেশের মানুষের মধ্যে ধরিত্র বিভাজন করে, যে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়, তাদের দেওয়া কোনো পুরস্কার বুদ্ধদেব ভট্টাচার্য গ্রহণ করবেন এটা আমার মনে হয় না। আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া এইটাই। বেশ, ধন্যবাদ বিকাশ বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অনির্বাণ রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, বিতর্ক তো থাকবে, কিন্তু বাংলার কাছে এই মুহূর্তে একটা প্রাপ্তির জায়গা, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করার কথা ভাবা হচ্ছে। অনির্বাণ, বাংলার এটা প্রাপ্তি, এ নিয়ে তো বিতর্ক থাকবে, কিন্তু বাংলার এটা প্রাপ্তি নয় কি অনির্বাণ? অবশ্যই মীনাক্ষী, বাংলার জন্য অত্যন্ত গর্বের একটি দিন, অত্যন্ত উৎসাহের একটি দিন বাঙালির জন্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পদ্মভূষণ পাচ্ছেন, তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে। কিন্তু যে কথাটা বলছিলাম মীনাক্ষী, কমিউনিস্টরা সাধারণভাবে এদেশের কোনো অসামরিক সম্মান, সেটা যে পর্যায়ের হন, এতদিন পর্যন্ত তারা গ্রহণ করেননি। জ্যোতি বসুকেও, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও কিন্তু ভারতরত্ন দেওয়ার প্রস্তাব এসেছিল এবং তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্যের তরফ থেকে আমরা এখনও কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা চেষ্টা চালাচ্ছি তার প্রতিক্রিয়া পাওয়ার। পদ্মভূষণ সম্মান, যা এদেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারতরত্ন এবং পদ্মবিভূষণের ঠিক পরেই, সেই সম্মানের জন্য তার নাম ঘোষিত হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য সেই সম্মান স্বীকার করবেন কিনা, অর্থাৎ তিনি সেই সম্মান গ্রহণ করবেন কিনা, তার জন্য আমাদের প্রতিক্রিয়ার অপেক্ষা। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না পাচ্ছি, এই ঘোষণা অত্যন্ত গর্বের বাঙালির জন্য। মীনাক্ষী, আজকে একটি অত্যন্ত ভালো দিন, অত্যন্ত গর্বের দিন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং রাজনৈতিক বিশ্বাসে কিন্তু বর্তমান যে সরকার, তার একেবারে বিপরীত মেরুতে দাঁড়িয়ে থাকা বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতিবাবুকে যখন ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গ আসে, সেটাও কিন্তু ঠিক তেমনই একটি সময় ছিল। রাজনৈতিক বিশ্বাসে সম্পূর্ণ উল্টে মেরুর একটি রাজনৈতিক দল সেই মুহূর্তে কেন্দ্রে ক্ষমতায় আসীন ছিল। এক্ষেত্রে অন্যরকম কোনো ফল ঘটে কিনা, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্য এই সম্মান স্বীকার করেন কিনা, সেটা তার দিকে আমাদের নিশ্চিতভাবে নজর থাকবে। তবে এই ঘোষণা অত্যন্ত গর্বের, এ নিয়ে কোনো সন্দেহ নেই মীনাক্ষী। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে কৃষাণুর কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো। কৃষাণু, বাংলার তো একটা প্রাপ্তি, তাই নয় কি? না, এখন কেন্দ্র সরকারের যে কথাটা বিকাশবাবু বললেন, আর বুদ্ধদেব ভট্টাচার্যকে কিভাবে কেন্দ্রীয় সরকার বা ক্ষমতাসীন দল কিভাবে মূল্যায়ন করেছেন, সেটাও ভাবতে হবে, সেটা আমাদের দেখতে হবে। এই মোমেন্টে আমার পার্টির তরফ থেকে কোনো অফিসিয়াল রিয়াকশন দেওয়া হয়নি, তাই জন্য আমি এই ব্যাপারে এর থেকে বেশি আর কিছু বলবো না। রাজস্বী, দেখুন, ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে রামচন্দ্রের সেই সময় কিন্তু ঋষি জাবালিক আছেন, যিনি প্রথাগত ব্যবস্থাপনায় বিশ্বাস করেন না।
যেখানে সমাজ ব্যবস্থায় ব্রহ্মা সত্যম জগত মিথ্যা কথাটা বলা হতো, সেখানে দাঁড়িয়ে ঋষি জাবালিক কিন্তু বলতেন জগত সত্যম ব্রহ্ম মিথ্যা। কিন্তু তা সত্ত্বেও শ্রী রামচন্দ্র কিন্তু ঋষি জাবালিকের কাছে যেতেন, তার সাথে পরামর্শ করতেন, এবং এটাই ভারতবর্ষের এসেন্স। এবং বর্তমান যে সরকার, সে বরাবর এই এসেন্সটাকে চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছে। বাকি কে কি মানছে না মানছে, বিকাশ বাবু আজকে দাঁড়িয়ে বলছেন ধর্মীয় মেরুকরণ করে। 2010 সালে এই সিপিএম যখন রাজত্বে, তখন দেগঙ্গায় দাঙ্গা হয়েছে, বিজেপি পশ্চিম বাংলায় ছিল না। যখন এই কমিউনিস্ট পার্টির নেতারা ওপার বাংলা থেকে ধুতি তুলে পালিয়ে এসেছিল বিশ্ব মানবের নাম দিয়ে, তারা ওখানে কাউকে বাঁচাতে পারেনি। তারা ওখানে থেকে কমিউনিস্ট পার্টি অফ পাকিস্তান বা কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ থাকতে পারে। রাজস্বী, অন্য প্রসঙ্গ, আমি এদের এই ধরনের কথা আমি শুনতে চাইবো না, বা বিকাশ বাবুর এই ধরনের কোনো বক্তব্যের কোনো জবাবও আমি দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। সায়ন, না, আমি দুটো বিষয় বলছি। এক হচ্ছে বিকাশ চন্দ্র ভট্টাচার্য যে কথা বলেছেন, পার্টি সাংসদ হিসেবে পূর্ণ সমর্থন রেখে যে কথা বলছি। দেখুন, কেন্দ্রের সরকার একটি নাম বিবেচনার মধ্যে এনেছেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই মানুষ যিনি রাজ্যের সমস্ত মানুষের মন জয় করতে পেরেছিলেন, রাজ্যকে নতুন দিশা দেখাতে পেরেছিলেন। সুতরাং আর উনি এই সরকারের কাছ থেকে কখনোই স্বেচ্ছায় হাসতে হাসতে সেই সম্মান গ্রহণ করবে না যে সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, ডেমোক্রেটিক স্পিরিট এইগুলোর পরিপন্থী। আমি শেষ করব একটা জায়গাতেই। রাজশ্রী যে সংস্কৃতের যে কথাগুলো বললো, আমি ওই কথার টোন ধরে বলছি, রাজশ্রী, রূপা গাঙ্গুলি কি এখনো তোমাকে মেনে নিতে পেরেছে? সেটা অন্য প্রসঙ্গ, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমরা। সায়ন, তাই বলছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত বিতর্কের জায়গা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত বিতর্কের জায়গা নয়। এটাই হচ্ছে তার প্রমাণ। এই সমস্ত বিতর্কের জায়গা নয়। আমি এই বিতর্কে যেতে চাইছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিতর্কে যেতে চাইবো না। আমি আবার অনির্বাণের কাছে যাবো, সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছে নিউজ রুম থেকে। অনির্বাণ, বিতর্ক তো একদিকে থাকবে, কিন্তু সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে প্লিজ আমরা এখন অন্য বিতর্কে নয়, আমরা এখন অন্য বিতর্কে যেতে চাইছি না। সায়ন, রাজস্বী, অন্য বিতর্কে যেতে চাইছি না। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মান এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিন্তু নানান বিতর্ক, নানান বিষয়কে দূরে সরিয়ে রেখেও একটা বিষয় যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তার যে ইমেজ, তার যে গ্রহণযোগ্যতা, সেটা মনে হয় সমস্ত বিতর্কের ঊর্ধ্বে, তাই নয় কি? নিশ্চিতভাবে মীনাক্ষী, আমরা এটা ভুলে যাই কি করে, যখন বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যের উপমুখ্যমন্ত্রী, বা যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে, উপমুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব সামলেছেন, স্বরাষ্ট্র দপ্তর তার হাতে ছিল, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরও সাধারণভাবেই তার হাতে স্বরাষ্ট্র দপ্তর ছিল। অর্থাৎ জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের আমলের একেবারে শেষ 2-3 বছর, এবং বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সালের একেবারে শেষের দিকে ডিসেম্বর মাসে যখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন, এবং তারপর থেকে তার পুরো মুখ্যমন্ত্রিত্বের মেয়াদকাল, এর মাঝখানে যতদিন লালকৃষ্ণ আদবানি কেন্দ্রে যখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের বিশেষ হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। এবং যে মতভেদই থাক না কেন রাজনৈতিকভাবে, সেই মতভেদকে সরিয়ে রেখে আমরা যেটা বলে থাকি যে দেশের প্রশ্নে, দেশের একতার প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে, ঐক্যের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে যখন একজন রাজনীতিকের সঙ্গে আরেকজন রাজনীতিকের নয়, যখন একজন প্রশাসকের সঙ্গে একজন প্রশাসকের কথা হয়, সেই সমস্ত ক্ষেত্রে যেটাকে আমরা রাজনীতি কিন্তু সমাজসেবারই একটা বড় অঙ্গন। অর্থাৎ রাজনীতিকরা কি করেন, তারা তো সমাজসেবা করবার জন্যই আসেন। সামাজিক ক্ষেত্রে অবদান বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা একজন রাজনীতিক সামাজিক ক্ষেত্রে যে অবদান রাখতে পারেন, তার রাজনীতিতে কাজের মাধ্যমে, প্রশাসক হিসেবে অথবা রাজনৈতিক একজন কর্মী হিসেবে। সুতরাং সেই জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর প্রতি এই সম্মান, সেটা যেরকম ব্যতিক্রমী, তেমনি একই সঙ্গে এটারও একটা স্বীকৃতি, আমাদের ভারতের সার্বিকভাবে আমাদের ভারতীয় গণতন্ত্রের একটা স্বীকৃতি যে রাজনৈতিকভাবে যে মেরুতেই থাকুন না কেন, রাজনীতি করার মাধ্যমে এবং রাজনীতিতে যোগদানের মাধ্যমে প্রশাসক হিসেবে বা একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি যে দেশ গড়ার কাজে বা দেশের কাজেই আসলে ভূমিকাটা নিচ্ছেন বা সেই ভূমিকায় নির্বাহ করছেন, এটা তারও একটা স্বীকৃতি। মীনাক্ষী,
একেবারে, এবং সেখানেই সম্ভবত সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে রেখে আজকের এই দিনে যেখানে বাঙালির একটা প্রাপ্তি মনে করা হচ্ছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি পদ্মভূষণ সম্মান পাচ্ছেন এবং সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তার এই সম্মান, বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় সম্মান দেওয়ার যে এই ঘোষণা, সেই ঘোষণা থেকে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই বিতর্ককে ছাপিয়ে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে তার অবদান এবং আজকের এই সিদ্ধান্ত সরকারের, যেখানে দাঁড়িয়ে হয়তো যেমনটা বললেন বিকাশবাবু যে তিনি গ্রহণ করবেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই প্রাপ্তিটাও তো বড় প্রাপ্তি। নিশ্চিতভাবে মীনাক্ষী, গ্রহণ করবেন কিনা বা আমি বলবো রাদার বলবো স্বীকার করবেন কিনা, তার কারণ এটা একটা মতাদর্শের প্রশ্ন। রাষ্ট্র ক্ষমতায় যে দলই থাকুক তারা এটা গ্রহণ করবেন কিনা সেটা বুদ্ধদেব বাবু যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন সেই রাজনৈতিক মতাদর্শের বিবেচনার প্রশ্ন, কিন্তু তাকে এই সম্মান প্রদর্শনটা কিন্তু তার জন্য কোনোভাবে খাটো হয়ে যায় না, তার জন্য কোনোভাবে ছোট হয়ে যায় না, এবং এই সম্মান প্রদর্শনের মাধ্যমে যে গর্বটা আমরা বাঙালি জাতি হিসেবে আজকে অনুভব করলাম সেটাও কোনোভাবে ছোট হয়ে যায় না। এ রাজ্যেরই একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঙালি হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এদেশের অসামরিক সম্মানগুলি তৃতীয় অসামরিক সম্মান পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার তাকে সেই সম্মানের জন্য ঘোষণা করেছেন, তার নাম ঘোষণা করেছেন। বাঙালি হিসেবে সর্বতভাবে আমাদেরকে সেটা নিশ্চিতভাবে তাকে এই সম্মানে ভূষিত করাটা আসলে বাঙালিকেই সম্মানে ভূষিত করা। মীনাক্ষী, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, একটা বিরতির সময় হচ্ছে, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমার সঙ্গে অতিথিরাও রয়েছেন, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো। বিরতির পর আমরা নজর রেখেছি এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মান, বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় সম্মান পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং দল মত নির্বিশেষে বাঙালি ভূষিত এই মুহূর্তে যে খবর, দলমত নির্বিশেষে বুদ্ধদেব ভট্টাচার্য সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তার এই সম্মান। পদ্মভূষণ সম্মান গ্রহণ করবেন কি করবেন না এই বিষয়ে এখনো পর্যন্ত তথ্য যা সামনে আসছে তাতে এই মুহূর্তে হয়তো বিতর্ক তৈরি হতে পারে, কিন্তু বামপন্থী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় সম্মান এটা দল মত নির্বিশেষে একটা বাংলার প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। সরাসরি চলে যাব, দিল্লিতে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাখা এই মুহূর্তে আমাদের সঙ্গে। বিশাখা, দল মত নির্বিশেষে বাংলার প্রাপ্তি, পদ্মভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মীনাক্ষী, এই যে বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ সম্মানের যে তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তার মধ্যে এই তালিকায় পদ্মপ্রাপকদের তালিকায় রয়েছেন প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে সামাজিক কাজকর্মে অবদানের জন্য তাকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক সম্মানের মধ্যে সর্বোচ্চ সম্মান, সেই সম্মানে ভূষিত করা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। 34 বছরের যে বাম সরকার পশ্চিমবঙ্গে, তার শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেই জায়গা থেকে তাকে যখন সম্মানিত করা হচ্ছে তখন হয়তো অনেক রকম রাজনৈতিক বিষয় উঠে আসতে পারে, রাজনীতি উঠে আসতে পারে, তরজা তৈরি হতে পারে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরির থেকে, সেই সিদ্ধান্ত থেকে বা তারও যদি আগে আমরা দেখি, গত বছর যখন আমরা পরাক্রম দিবস হিসেবে নেতাজির জন্মদিনকে 23শে জানুয়ারিকে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, এবং তারপর যে ক্যানোপিতে, ইন্ডিয়া গেটের পেছনে যে ক্যানোপিতে এত বছর ধরে কেউ ছিলেন না, এখন সেখানে জলজল করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তা নিয়েও বাংলা থেকে দিল্লি অনেক চর্চা হয়েছে রাজনীতি নিয়ে। কিন্তু তার মধ্যে এই যে একটা বিশাখা, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অধীররঞ্জন চৌধুরী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্মানিত করা হচ্ছে পদ্মভূষণ সম্মানে, আপনার প্রতিক্রিয়া? অধীরবাবু শুনতে পাচ্ছেন? অধীরবাবু শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আবারও চলে যাব বিশাখার কাছে। বিশাখা, তুমি যেমনটা বলছিলে যে দলমত নির্বিশেষে একটা বাংলার প্রাপ্তি, সর্বোপরি বাঙালির প্রাপ্তি পদ্মভূষণ সম্মান, যেখানে সামাজিক কাজের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত করা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আজকে
আজকে তিনি যতটা অসুস্থ, সেই জায়গাতেও তিনি অসুস্থ হলেও মানুষের জন্য একটা বড় খবর হয়, কারণ মানুষ তাকে নিয়ে ভাবেন, মানুষ আজকের দিনেও তাকে নিয়ে ভীষণভাবে চিন্তিত থাকেন। তিনি একটা বই লিখলে সেটা কিছুক্ষণের মধ্যেই হটকেক হয়ে যায়, সেই বইটা বাজারে আসা মাত্র বেস্টসেলার হয়ে যায়। এহেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মানে ভূষিত করা নিয়ে কোনো বাংলার মানুষের কেন কোনো দেশের মানুষের বোধহয় মনে কোনো সন্দেহ বিশাখার সঙ্গে থাকা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত রিপাবলিক বাংলায় আপনাকে। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আপনার প্রতিক্রিয়া? কিছু না, যদি কারোর সম্মান পাওয়ার যোগ্যতা থাকে তাকে করবে, এবার প্রতিক্রিয়া কি আছে? এটা তো বাংলার প্রাপ্তি বলে আপনার মনে হচ্ছে নাকি? বাংলার প্রাপ্তি বলে না, এটা কোনো রাজ্যের জন্য প্রাপ্তি হলে কি দেওয়া হয়? এটা কোনো রাজ্যের কোটা থাকে না। তিনি তো বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তো কি হয়েছে? বাংলার প্রাক্তন মন্ত্রী তার যোগ্যতা দেখে দিয়েছে। এগুলো দেওয়ার আগে, অ্যাওয়ার্ডগুলো দেওয়ার আগে কিছুটা প্যারামিটার আছে নানা রকমের। সেই প্যারামিটার যদি এটা ফিট করে তার কাউকে দেওয়া হয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই প্যারামিটারে মনে হয়েছে যারা কমিটিতে আছে তাদের যে তার যোগ্যতা আছে তাই তাকে দেওয়া হয়। আমাদের তো কোনো আপত্তির কিছু নেই। না, আপত্তির বিষয় নয়। আপনার প্রতিক্রিয়াতে রাজ্যের কোটা থাকে না। একজন বাঙালি হিসেবে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। বাঙালি হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যকেও ভালো লাগে, বাঙালি হিসাবে মমতাকেও ভালো লাগে, আমাদের একটা ঘরের মহিলা মুখ্যমন্ত্রী যে তাকেও ভালো লাগে। কি করবো, বাঙালি হিসেবে সবাইকে ভালো লাগে। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অধীর বাবু, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঙালি হিসেবে খুশি অধীর রঞ্জন চৌধুরী, তার প্রতিক্রিয়াতে জানালেন। আমাদের সঙ্গে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমি চলে যাব আবার বিশাখার কাছে। অনির্বাণও রয়েছেন আমাদের সঙ্গে। আমি বিশাখার কাছে যে প্রশ্ন, বিশাখা, একেবারে সবকিছু সরিয়ে রেখে যদি আমরা বাঙালির কথা ভাবি, আমরা যদি দলমত নির্বিশেষে এই প্রাপ্তিটাকে বাংলার প্রাপ্তি হিসেবে দেখার একটা জায়গা রয়েছে, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে এই সম্মান, রাষ্ট্রীয় সম্মান, এবং দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান, মিনাকি এটাও মনে রাখতে হবে, পদ্ম সম্মান মানে হলো দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। সেই সম্মানটা যখন বুদ্ধদেব ভট্টাচার্য পাচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে আজকের প্রজন্মেরও বহু বঙ্গ যুব সম্প্রদায়ের বহু প্রতিনিধি তারা কিন্তু আজও উদ্বুদ্ধ হন, এবং তাকে ঘিরে যে স্বচ্ছ তার যে ইমেজ রয়েছে সেটা নিয়ে আজকের দিনে দাঁড়িয়েও যতই বাম শাসন নিয়ে যতই প্রশ্ন থেকে থাকুক, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ইমেজ নিয়ে বা তার যে বিভিন্ন কথা, তার কথা নিয়ে এখনো কোনো প্রশ্ন থাকতে পারে না। এবং আমাদের এটাও মনে রাখতে হবে, আমরা যদি তার যে দল অর্থাৎ সিপিআইএম বা বাম ফ্রন্টের কথাও যদি আমরা বলি, তাহলেও এখনও যখন ব্রিগেড হয় চেষ্টা করা হয় কিছু না হোক বুদ্ধবাবুর একটা ভিডিও ক্লিপ অন্তত যেন সেই ব্রিগেডের সমাবেশে আনা যায়, অন্তত তিনি তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে, তার সমর্থকদের উদ্দেশ্যে বা বামফ্রন্ট সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন বা কিছু বলেন, সেই জন্য সবাই তাকিয়ে থাকে। হ্যাঁ, আগেরবার দেখেছিলাম আমরা যে সেটা সম্ভব হয়নি তার শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু এইটা সবসময় একটা বড় পয়েন্ট হয়ে থাকে, পয়েন্ট অফ অ্যাট্রাকশন বলা যায়, যে বুদ্ধবাবু আদৌ কিছু বললেন কিনা, বুদ্ধবাবু কিছু লিখলেন কিনা, বুদ্ধবাবু ব্রিগেডে কিছু বললেন কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু সবসময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আজকেও বাংলার মানুষের জন্য, যুব সম্প্রদায়ের জন্য সেই বৃদ্ধ মানুষটি যদি কিছু বলেন, তাহলে আজকের দিনের আজকের সমাজের যে বিভিন্ন যুবক যুবতী তারা কিন্তু আজও উদ্বুদ্ধ হন, আজও তারা ভাবেন বুদ্ধবাবু যেটা বললেন সেটা নিয়ে ভাবার প্রয়োজন আছে। মিনাক্ষী, একেবারে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান। আমার সঙ্গে সিনিয়র এডিটর অনির্বাণ সিনহাও রয়েছেন, দিল্লি থেকে বিশাখা রয়েছেন। অনির্বাণ, যেটা বারবার উঠে আসছে যে বাঙালি হিসেবে আজকের একটা গর্বের জায়গা, এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি নিজেও বললেন যে বাঙালি হিসেবে খুশি, এই প্রাপ্তিটাই তো একটা বড় প্রাপ্তি। নিশ্চিতভাবে পদ্ম সম্মান অর্থাৎ দেশের নাগরিক সম্মানগুলো, সর্বোচ্চ নাগরিক সম্মান, দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, এই সম্মানগুলো যে রাজনীতির ঊর্ধ্বে, দলমতের ঊর্ধ্বে, এই সম্মানগুলো যে আসলে দেশকে সেবা করার, দেশের মানুষকে, দেশের সমাজকে সেবা করার জন্য একটা স্বীকৃতি, সেইটা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে মীনাক্ষী। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যকে এই সম্মান জানানো, নিশ্চিতভাবে এই সম্মানটা আসলে বুদ্ধদেব ভট্টাচার্যের একার সম্মান নয়, এটা বাংলার সম্মান, বাঙালির সম্মান। এই সম্মানে ভূষিত হচ্ছেন আসলে বাংলা এবং বাঙালি। এর পাশাপাশি তোমাকে আমি জাস্ট স্মরণ করিয়ে দেবো স্বর্ণালী, যে বুদ্ধদেব ভট্টাচার্য যখন এই সর্বোচ্চ সম্মানে বিভূষিত হচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু এই বাংলা থেকে
আরও কয়েকজন সর্বোচ্চ না, আমি তৃতীয় সর্বোচ্চ সম্মানে বিভূষিত হচ্ছেন, তখন এই বাংলা থেকে কিন্তু আরও কয়েকজন এই পদ্ম সম্মানগুলোতে ভূষিত হচ্ছেন। ভিক্টর বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেই পদ্মভূষণ পাচ্ছেন। এই বাংলা থেকেই বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রের জন্য সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পদ্ম পুরস্কার পাচ্ছেন, পদ্ম সম্মান পাচ্ছেন। এই বাংলা থেকেই এক ব্যবসায়ী তিনিও কিন্তু পদ্ম সম্মান পাচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে, এবং যে ব্যবসায়ী পদ্ম সম্মানটা পাচ্ছেন তিনি কিন্তু তার পদবী অনুযায়ী যদি আমরা দেখতে যাই তাহলে তিনি বাঙালি নন, অথচ তার নামের পাশে কিন্তু লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল। একটা কথা চলে আমাদের বাংলায়, মীনাক্ষী নিশ্চয়ই তুমিও জানো এই কথাটা, আমরা সবাই জানি, আমরা বাঙালি মাত্রই জানি বাংলার জল খেলেই বাঙালি। এখানে আমরা বহিরাগততে বিশ্বাস করি না, বাংলায় কোনো বহিরাগত বলে কিছু নেই, এবং বাংলায় বহিরাগত নেই, আর দেশের পদ্ম সম্মানের বিবেচনাতেও বহিরাগত বলে কিছু নেই, অপর বলে কিছু নেই, অন্য বলে কিছু নেই। আসলে সবটাই দেশের জন্য করা। কেউ বিভিন্ন মত বিভিন্ন পথ দিয়ে সমাজের সেবা করতে পারেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে যারা আসেন তাদের তো লক্ষ্য একটাই থাকে, মানুষ এবং সমাজের সেবা করা। তাই সামাজিক সম্মানের জায়গা থেকে, সামাজিক ক্ষেত্রে কাজের স্বীকৃতির জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের এই পদ্মভূষণ প্রাপ্তি আসলে বাংলার মানুষের, বাংলার পদ্মভূষণ প্রাপ্তি, তাদের এই সম্মানে ভূষিত হওয়া, এবং একই সঙ্গে এদেশে দলমত নির্বিশেষে যে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র শেষ কথা বলে, যেখানে মানুষের অবদানটাই শেষ কথা, রাজনৈতিক দল মতটা নয়, সেটা আরেকবার প্রতিষ্ঠিত। মীনাক্ষী, একেবারে এই জায়গা থেকে বিশাখার কাছে আমি যাব। বিশাখায় যে দল মত বিষয়টা একেবারেই নয়, মানুষ এবং সর্বোপরি সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষের অবদান সত্য, তা কি আরো একবার প্রমাণিত হচ্ছে? মীনাক্ষী, আমরা যদি ওই আগের কথাটাতেই আবার ফিরে আসি, যে আমরা 23শে জানুয়ারি যেটা দেখলাম, যেটা নিয়ে নানা তরজা হলো, এবং তারপরে আমরা বহু মহল থেকে সেই তরজাটার বিরোধিতা দেখলাম, যে এই ধরনের একটা সম্মান যখন দেশের নায়ককে দেওয়া হচ্ছে তখন কোনো তরজা হতে পারে না। তিনি বাংলার থেকেও বেশি তিনি দেশের মানুষ, তিনি দেশের একজন হিরো। সেই রকমভাবেই আজকে যখন পদ্ম সম্মানের যে তালিকা তৈরি হয়েছে, প্রাপকদের তালিকা তৈরি হয়েছে, তখন যখন আমরা দেখতে পাচ্ছি সেখানে ভিক্টর বন্দ্যোপাধ্যায় হন বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম রাখা হোক, সেক্ষেত্রে কোনো রকম এই ব্যাপারটার থেকেও বড় বিষয় যে সেখানে জাতীয় স্তরে বাংলার মুখ কতটা উজ্জ্বল হলো, কারণ সারা দেশের মানুষ আবার নতুন। বিশাখা, মীনাক্ষী, এই মুহূর্তে তন্ময় ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং সিপিআইএম নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। তন্ময়বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। 25শে জানুয়ারি অর্থাৎ দেশের সাধারণতন্ত্র দিবসের ঠিক আগের রাতে এই খবরটা পেয়ে কেমন লাগছে তন্ময়বাবু? প্রথমত, ইতিপূর্বে আমাদের পার্টির কিংবদন্তি প্রতিম নেতা জ্যোতি বসুকে ভারতরত্ন খেতাব দেওয়ার কথা হয়েছিল, জ্যোতি বসু তা গ্রহণ করেননি। বুদ্ধদাকে পদ্মভূষণ দেওয়ার কথা আজকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন। যতক্ষণ পর্যন্ত বুদ্ধদা তার নিজের স্ট্যান্ড না জানাচ্ছেন এই প্রশ্নে, ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নে আমাদের পার্টির পক্ষ থেকে কোনো মন্তব্য আমাদের করা ঠিক হবে না। তন্ময়বাবু, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, নিশ্চিতভাবে আপনাদের দল আপনাদের মতাদর্শের জায়গা থেকে আপনারা এটা ঠিক করবেন, এবং আজীবন পার্টির অনুগত সৈনিক, মতাদর্শের সঙ্গে থাকা বুদ্ধদেব ভট্টাচার্য, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সম্মান তিনি গ্রহণ করবেন, স্বীকার করবেন কিনা। কিন্তু তন্ময়বাবু, একজন বাঙালি হিসেবে নিশ্চিতভাবে এই মুহূর্তে যদি সিপিআইএম এর সর্বক্ষণের কর্মী বা সিপিআইএম এর তরফ থেকে নির্বাচিত প্রাক্তন বিধায়ক, এই পরিচয়টাকে একটু সরিয়ে রাখতে বলি, একজন বাঙালি হিসেবে আজকে কেমন লাগছে তন্ময়বাবু? দেখুন, এর সঙ্গে বাঙালি অবাঙালি এসবের কোনো সম্পর্ক নেই। নিঃসন্দেহে পদ্মভূষণ একটা জাতীয় সম্মান, বুদ্ধদেব ভট্টাচার্যের নাম এই সম্মান দেওয়ার জন্য বিবেচিত হয়েছে, এটা আমরা সংবাদে জানতে পারছি। কিন্তু যারা বিবেচনা করেছেন তারা আরো যা হাজারটা সিদ্ধান্ত নিচ্ছেন, আর সবকিছুর সঙ্গে আমাদের নীতিগত বিরোধ চূড়ান্ত। ফলত যেমন অতীতে ভারতরত্ন সম্মান প্রত্যাখ্যান করা হয়েছিল, তেমন যদি এখন এই সম্মানও প্রত্যাখ্যান করা হয়, তাহলে আমি অন্তত আশ্চর্য হব না। তবে আবারও বলছি, এটা অবশ্যই বুদ্ধদার এবং আমাদের পার্টির সর্বোচ্চ স্তরের নেতৃত্বের সিদ্ধান্তের বিষয়, তারা সিদ্ধান্ত করবেন। অনেক ধন্যবাদ তন্ময়বাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। নেপালদেব ভট্টাচার্য সিপিআইএম নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নেপালদেব বাবু, স্বাগত রিপাবলিক বাংলায়। বুদ্ধদেব ভট্টাচার্যের নাম পদ্মভূষণ সম্মানের জন্য ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, আপনার প্রতিক্রিয়া নেপালদেব বাবু?
এর ক্রিয়ায় কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে হয় না, কারণ যারা কমিউনিস্টরা কাজ করে দেশের জন্য তারা তো কোনো কিছু তো কোনো ভূষণ টূষণের জন্য করে না। এবং চোখের সামনে দুটো মানুষ, জ্যোতিবাবু এবং বুদ্ধদা, প্রমাণ করে দিয়েছেন যে মানুষের জন্য কাজ করা মানে কি। প্রয়োজনে নিজেকে সরিয়ে নিয়ে গিয়েও মানুষের সেবা করেছেন। ফলে এরা তো কেউ তার প্রত্যাশী নয়। আর যারা ঠিক করলেন তারা যদি অজস্র বেঠিক কাজ করে এটা ঠিক করে থাকেন, তাতে কি আর মন মানে? সেই জন্য এটা আমার মনে হয় না একজন কমিউনিস্টের কাছে এটা ভয়ঙ্কর কোনো প্রাপ্তি, বিশেষ করে তাদের কাছ থেকে যারা সিদ্ধান্ত করেছেন দেবেন বলে। তারা এমন অবিবেচকের মতো বহু সিদ্ধান্ত করেছেন, এই অমর জ্যোতিকে সরিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে এই সর্বশেষ 23শে জানুয়ারিকে দেশপ্রেম ঘোষণা না করা, এছাড়াও অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে একটার পর একটা যে ভয়ঙ্কর খারাপ জনবিরোধী করছেন, সেখানে পুলকিত হওয়ার মতো কোনো কারণ তো আমি দেখি না। নেপালদেব বাবু, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে ভারতের সংবিধানটা, যেটা কালকে আমরা ভারতের জনগণ, আগামীকাল যে দিনটা আসছে, যে দিনটাতে আজ থেকে এত বছর আগে 1950 সালে আমরা নিজেদেরকেই অর্পণ করেছিলাম, নিজেরাই তৈরি করেছিলাম এবং নিজেরাই তা পালন করবার অঙ্গীকার করেছিলাম, সেই ভারতের জনগণের প্রতিনিধি হিসেবে একটি সরকার এই মুহূর্তে রয়েছে, যে সরকার পরিচালনা করছে বিজেপি, সর্বোচ্চ ক্ষমতার দল হিসেবে, সর্বোচ্চ আসন সংখ্যার দল হিসেবে। সম্মানটা তো রাষ্ট্রীয়, সম্মানটা তো দিচ্ছে ভারতের মানুষ, ভারতের জনগণ, যাদের জন্য আপনাদের সংগ্রাম বা যাদের জন্য আপনাদের রাজনৈতিক জীবন। মানুষের সম্মান গ্রহণ করবেন না, রাষ্ট্র ব্যবস্থা কি আছে সেটা দেখবেন। মানুষের সম্মান তো অবশ্যই, কিন্তু মানুষ তো এটা দিচ্ছেন না, দিচ্ছেন তাদের প্রতিনিধিরা। তারা ভোটে জিতে গেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়ে তারপরে যে চূড়ান্ত অগণতান্ত্রিক কাজগুলো করছেন এবং গণতন্ত্রের সর্বনাশটা করছেন, যন্ত্রণাটা সেইখানে। কেউ সরকারে গেলেই সে তো তুলসী পাতা হয়ে যায় না, কিন্তু মানুষ যখন নির্বাচিত করে তার কাছ থেকে ধরে নেয় যে সে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে। আপনারা একটা দলীয় সম্মান হিসেবে দেখছেন, বিজেপির দেওয়া সম্মান, রাষ্ট্রের দেওয়া সম্মান নয়। রাষ্ট্রের দেওয়া সম্মান তো বটেই, রাষ্ট্র তো তাকে তো মাথায় করে রাখতে হবে, কিন্তু মাধ্যমটা তো বিজেপি, মাধ্যমটা তো বিজেপি। আপনাকে একটা সোনার মেডেল কোনো ক্রিমিনালের হাত দিয়ে গলায় পড়ালে আপনার ভালো লাগবে? মেডেলটা সোনার, কোনো সন্দেহ নেই। যদি কোনো ক্রিমিনাল গলায় পড়ায় আপনার নিশ্চয়ই ভালো লাগবে না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। নেপালদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, সিপিআইএম নেতা। বিশাখা, তুমি জানো সিপিআইএম এর দলের অভ্যন্তরে যারা সেই অর্থে নরমপন্থী, সেই অর্থে কেন্দ্রীয় সরকারে যাওয়ার লাইনের পক্ষে বলে বহুদিন ধরে যাদের নাম শোনা গিয়েছে, যারা উদারপন্থী বলে পরিচিত, সেই তন্ময় ভট্টাচার্য এবং নেপালদেব ভট্টাচার্যের কাছ থেকেও কিন্তু অত্যন্ত শক্ত একটা কড়া একটা প্রতিক্রিয়া পাওয়া গেল প্রসঙ্গে। তারা এই বিষয়টাকে উদযাপনের কোনো জায়গায় তাকে দেখছেনই না। এই পুরস্কারটা আসছে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আসেন তাদের হাত থেকে, রাষ্ট্র ব্যবস্থার প্রতিনিধিত্ব করছেন তারা, সুতরাং তাদের সঙ্গে মতাদর্শগত যে ডিফারেন্স, সেই জায়গা থেকে তারা কোনোভাবেই এই পুরস্কার থেকে গ্রহণ করতে রাজি নন। দল অন্তত বুদ্ধদেব ভট্টাচার্যকে যে এমনই একটা কিছু নির্দেশ দিতে চলেছেন সেটা কিন্তু স্পষ্ট। বিশাখা, যে তন্ময় বাবু বা নেপাল দেব বাবু তারা যেটা বললেন যে তারা দলের তরফ থেকে তাদের কি স্ট্যান্ড সেটা স্পষ্ট করলেন, অন্যদিকে এটাও প্যারালেলি বলে রাখলেন যে দল এটা মনে করে বুদ্ধদেব ভট্টাচার্য কি করবেন এটা তার পরবর্তী তার বিশ্লেষণ বা তার বিচারাধীন, তিনি আদৌ পদ্ম সম্মান গ্রহণ করবেন কিনা। এবং সেই সঙ্গে উদাহরণও রাখলেন যে জ্যোতি বসু তিনি ভারতরত্ন সম্মান। একেবারে বিশাখা, এই প্রসঙ্গে ফিরে আসবে, একটা ছোট্ট বিরতির সময় আছে, ছোট্ট বিরতির পর ফিরে আসছি এই প্রসঙ্গে।